আমাকে 12 ঘন্টা ধরে ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল এবং আমার মুখে এক ফোঁটা জলও পড়েনি। গরমে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। যখন ঘরের দরজা খুলল, আমি একটু অবাক হয়ে গেলাম। আমার নাম সুশীলা। আমার 2 ছেলে ছিল এবং দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। দুপুরের সময় ছিল, প্রচণ্ড গরম পড়ছিল, সূর্য যেন আগুন ঝরাচ্ছিল। পাখার নিচে অস্থির হয়ে বসে 2 ছেলে নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের দুজনের স্ত্রীও পাশে দাঁড়িয়েছিল। তারা চোখের ইশারায় তাদের কিছু বোঝাচ্ছিল। ছোট ছেলে বলল, গত 6 মাস ধরে আমিই মাকে রেখে আসছি, এবার আর পারছি না, আমি খুব বিরক্ত হয়ে গেছি, এবার তোমার পালা ভাই। তখন বড় ছেলে রাগে পা ঠুকে বলল, তুমি কী সব বলছো? আমার 2টো বাচ্চা আছে আর আমার স্ত্রীরও শরীর ভালো থাকে না, সে কিভাবে দেখাশোনা করবে? আমাদের নিজেদেরই এত খরচ, মায়ের ওষুধের খরচ আমি কিভাবে সামলাবো? 2 ছেলে মাকেই রাখতে অস্বীকার করে দিল। আমি দূরে দাঁড়িয়ে দুজনের মুখের দিকে তাকিয়েছিলাম। প্রথমে বড় ছেলের মুখের দিকে তাকালাম, যার জন্মে আমি পুরো পাড়ায় মিষ্টি বিলিয়েছিলাম। তারপর ছোট ছেলের মুখের দিকে তাকালাম, যার জন্মে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তাকে তো আমি চোখের মণি বলতাম। তার জন্য আমি দুনিয়ার কত অপমান সহ্য করেছি। সেই সময় দাঁড়িয়ে আমি সেই সব দিনের কথা মনে করছিলাম, যখন আমি যুবতী ছিলাম আর দিনগুলো এত কঠিন ছিল না। যখন আমার স্বামীর মৃত্যু হয়েছিল, তখন এরা এত ছোট ছিল যে বাবার মুখও মনে রাখার মতো বয়স ছিল না। আমি বিধবা হয়ে গিয়েছিলাম। না ছিল আর কোনো ভরসা, না ছিল কোনো উপার্জনকারী। আমি একা একজন নারী ছিলাম আর আমাকে আমার 2 সন্তানকে মানুষ করতে হয়েছিল। আমি লোকের বাড়িতে কাজ করেছি, শীতে বরফ ঠান্ডা জলে বাসন মাজতাম আর রাত জেগে কাপড় সেলাই করতাম। তবুও আমি হাসতাম, কারণ এই কাজের বদলে টাকা পেতাম আর সেই টাকায় আমি আমার সন্তানদের খাওয়াতে পারতাম। অনেক সময় এমন হতো যে বাড়িতে একবেলার খাবারই থাকতো, তখন আমি নিজে না খেয়ে বাচ্চাদের খাইয়ে দিতাম। আমি আমার রক্ত ঘামের উপার্জনে তাদের স্কুলের ফি দিতাম, তাদের ভালো জামা কাপড় পরাতাম, যাতে তারা বাবার অভাব অনুভব না করে। আমি ভাবতাম হয়তো এই সন্তানরাই আমার বৃদ্ধ বয়সের ভরসা হবে। কিন্তু আফসোস, আজ সেই সন্তানটাই বড় হয়ে আমাকে বোঝা ভাবতে শুরু করেছে। 2 ভাই তখনও নিজেদের মধ্যে কথা বলছিল যে প্রতিদিনের এই ঝগড়া শেষ হওয়া উচিত। আমার ছোট ছেলে রাগে লাল হয়ে বলল, ভাই, না তুমি মাকে রাখতে চাইছো না আমি, তাহলে একটা কাজ করি, মাকে গাড়িতে বসিয়ে জঙ্গলে ফেলে আসি। সেখানে যদি কোনো ভালো মানুষ পায় তাহলে দেখাশোনা করবে, না হলে কোনো বন্য জন্তু খেয়ে ফেলবে আর আমাদেরও পিছু ছাড়বে। আমি এসব শুনে পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম। আমার নিজের কানকে বিশ্বাসই করতে পারছিলাম না। যে সন্তানদের আমি নিজের হাতে মানুষ করেছি, যাদের জন্য নিজের পুরো জীবন উৎসর্গ করেছি, আজ তারাই আমার সম্পর্কে এমন কথা বলছে যেন আমি মানুষ নই, একটা বোঝা। আমার চোখ দিয়ে অবিরাম জল পড়ছিল। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটা শব্দও বের হচ্ছিল না। মনে হচ্ছিল যেন কেউ আমার বুকের ভেতর থেকে হৃদয়টা টেনে বের করে নিয়েছে। আমার 2 ছেলে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলছিল, যাতে বাড়ির ভেতরে কেউ তাদের কথা শুনতে না পায়। কিন্তু হয়তো ওপরওয়ালা চেয়েছিলেন যে আজ আমি সব জেনে যাই। বড় ছেলে বলছিল, একে বাড়িতে রাখা এখন আমাদের পক্ষে সম্ভব নয়। সারাক্ষণ ওষুধ, সারাক্ষণ দেখাশোনা, তার উপর লোকের কথা। যদি কোথাও ফেলে আসি তাহলে সব সমস্যা শেষ হয়ে যাবে। ছোট ছেলেও তার সঙ্গে সায় দিয়ে বলল, ভাই, আপনি ঠিকই বলেছেন, কোনো জঙ্গলের দিকে ফেলে আসি, সেখানে কে আর খুঁজতে আসবে? কয়েকদিন কান্নাকাটি হবে, তারপর সব শান্ত হয়ে যাবে। তাদের কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, কিন্তু সেটা স্বপ্ন ছিল না, ছিল খুব তিক্ত বাস্তব। ওদিকে তাদের 2 স্ত্রী একটু দূরে দাঁড়িয়ে এসব শুনছিল আর তাদের মুখে হালকা হাসি ছিল। তারা কিছু বলছিল না, কিন্তু তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল যে তারা এসব কথায় খুশি। হয়তো তাদেরও আমার বাড়িতে থাকা পছন্দ ছিল না। আমি ভাবছিলাম, আমি কি সত্যিই এত বড় সমস্যা হয়ে গেছি? মা বুড়ো হয়ে গেলে কি তার আর কেউ নিজের থাকে না? আমার চোখের সামনে সন্তানদের ছোটবেলার স্মৃতি ভেসে উঠছিল, কিভাবে আমি রাত জেগে তাদের দেখাশোনা করতাম। তাদের সামান্য আঘাতেও আমার বুক কেঁপে উঠত। তাদের জন্য আমি নিজে না খেয়ে খাবার তুলে রাখতাম,
কিন্তু আজ সেই সন্তানরাই আমাকে জঙ্গলে ফেলে আসার কথা বলছে। আমি কাঁদতে কাঁদতে দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই রাস্তার সামনে একটা বড় কালো গাড়ি এসে ধীরে থামলো। গাড়িটা খুব দামি মনে হচ্ছিল, তার কাঁচগুলো কালো ছিল। কয়েক সেকেন্ড পরে দরজা খুলে একজন লোক বেরিয়ে এলো। সে কালো রঙের স্যুট পরেছিল, হাতে চকচকে ঘড়ি ছিল, জুতোগুলো খুব দামি লাগছিল। তার মুখ শক্ত ছিল, কিন্তু চোখে অদ্ভুত নীরবতা ছিল। সে ধীরে ধীরে হেঁটে আমার ছেলেদের কাছে গেল। আমার দুই ছেলে তাকে দেখে চুপ হয়ে গেল। হয়তো তারা বুঝতে পারছিল না লোকটা কে। লোকটি শান্ত গলায় বলল, অন্যের বাড়ির কথা শোনা ভালো নয়, কিন্তু আমি গাড়িতে বসেছিলাম আর অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছিলাম। প্রথমে ভাবলাম গুরুত্ব দেব না, কিন্তু তারপর মনে হলো হয়তো ওপরওয়ালা কোনো কারণে আমাকে এখানে থামিয়েছেন। আমার দুই ছেলে তার দিকে রাগে তাকালো। বড় ছেলে বলল, দেখুন, আপনি নিজের কাজে মন দিন, এটা আমাদের বাড়ির ব্যাপার। লোকটা বিন্দুমাত্র রাগ না করে শান্ত গলায় বলল, আমি শুধু সাহায্য করতে চাই। যদি তোমরা তোমাদের মাকে নিয়ে এতই বিরক্ত হও, তাহলে তাকে আমাকে দিয়ে দাও, বদলে আমি তোমাদের 20 লাখ টাকা দেব। তার কথা শুনে দুই ছেলে অবাক হয়ে গেল। তাদের মনে হলো লোকটা হয়তো মজা করছে। ছোট ছেলে রেগে বলল, দেখুন, আমাদের সঙ্গে মজা করবেন না, আর এখান থেকে চলে যান। আপনার কথায় আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু লোকটা শান্তই দাঁড়িয়ে রইল। সে বলল, আমি মজা করছি না। তারপর সে ধীরে গাড়ির দিকে গেল। কয়েক সেকেন্ড পরে সে ফিরে এলো। তার হাতে একটা বড় চামড়ার ব্যাগ ছিল। সে ব্যাগটা মাটিতে রেখে চেন খুলল। ব্যাগের ভেতর টাকা ভর্তি বান্ডিল ছিল। আমার দুই ছেলের চোখ বড় হয়ে গেল। তাদের স্ত্রীরাও এগিয়ে এসে লোভের চোখে ব্যাগটার দিকে তাকাতে লাগলো। লোকটা বলল, এখানে পুরো 20 লাখ টাকা আছে। যদি তোমরা তোমাদের মাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, তাহলে এই সব টাকা তোমাদের। কিছুক্ষণ পুরো নীরবতা নেমে এলো। আমার ছেলেরা একে অপরের দিকে তাকাতে লাগলো, যেন তাদের মনে একসঙ্গে লোভ আর ভয় দুটোই চলছিল। বড় ছেলে আস্তে বলল, কিন্তু আপনি আমাদের মাকে নিয়ে কি করবেন? লোকটা হালকা হেসে বলল, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই। আমি তার খারাপ কিছু করব না, শুধু তাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চাই। ছোট ছেলে তখনও টাকা ভর্তি ব্যাগটার দিকে তাকিয়েছিল। তার স্ত্রী আস্তে কানে বলল, এত টাকা আমরা জীবনে কখনো পাবো না, আর এই বুড়ি এমনিতেও কোনো কাজের না, যেতে দাও। তার কথা শুনে আমার আত্মা কেঁপে উঠেছিল। আমি বুঝতে পারছিলাম না আমি বেঁচে আছি না মরে গেছি। যে সন্তানদের জন্য আমি পুরো জীবন কাটিয়েছি, আজ তারা আমাকে টাকার বদলে একজন অচেনা মানুষের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে। আমার চোখের জল থামছিল না। আমি চাইলেও বাইরে গিয়ে কিছু বলতে পারছিলাম না, কারণ আমার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। ওদিকে বড় ছেলে কিছুক্ষণ ভেবে বলল, আমরা রাজি যদি হই, তাহলে আপনি এখনই টাকা দেবেন? লোকটা বলল, হ্যাঁ, এই মুহূর্তেই টাকা দিয়ে দেব, আর তোমাদের মাকে নিয়ে চলে যাব। তার গলায় অদ্ভুত ভরসা ছিল, কিন্তু তার চোখে এমন যন্ত্রণা ছিল যেন তার ভেতরেও কোনো পুরনো ক্ষত লুকিয়ে আছে। আমার দুই ছেলে আবার নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলতে লাগলো। তাদের স্ত্রীরা বারবার রাজি হওয়ার ইশারা করছিল, আর আমি দূরে দাঁড়িয়ে সব দেখছিলাম। আমার মনে হচ্ছিল যেন নিজের বাড়িটাই আমার জন্য পর হয়ে গেছে। তারপর লোকটা আমাকে নিজের সঙ্গে নিয়ে গেল। আমার দুই ছেলে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাদের একজনও আমাকে আটকানোর চেষ্টা করলো না। আমি একবার তাদের দিকে তাকালাম। হয়তো আমার মনের কোথাও এখনও আশা ছিল যে তারা ডাকবে, বলবে, মা যেও না, কিন্তু তেমন কিছুই হলো না। তারা শুধু টাকা ভর্তি ব্যাগটার দিকেই তাকিয়েছিল। তাদের স্ত্রীর মুখে আনন্দ স্পষ্ট ছিল, আর সেই মুহূর্তে আমার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। লোকটা ধীরে এসে বলল, চলুন মাজি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর ভারী পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলাম। সে গাড়ির দরজা খুলে খুব সম্মানের সঙ্গে আমাকে ভেতরে বসালো। গাড়িটা খুব বড় আর দামি ছিল। ভেতরে এত পরিষ্কার ছিল যে আমার ভয় হচ্ছিল আমার পুরনো কাপড়ে সিট নোংরা হয়ে যাবে। আমি চুপচাপ এক কোণে বসে পড়লাম। তারপর গাড়ি ধীরে ধীরে এগোতে লাগলো। যেই আমাদের বাড়ি দূরে যেতে লাগলো, আমি একবার পিছন ফিরে তাকালাম। আমার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। ওই তো সেই বাড়ি যেখানে আমি পুরো জীবন কাটিয়েছি, যেখানে আমার সন্তানরা প্রথম হাঁটতে শিখেছিল, যেখানে তাদের ছোটবেলার হাসি ভেসে বেড়াতো, যেখানে আমার স্বামী স্মৃতি ছিল। আজ সেই বাড়ি থেকে আমাকে বোঝার মতো বের করে দেওয়া হচ্ছে। আমি শুধু জানালার বাইরে তাকিয়ে কাঁদতেই থাকলাম। রাস্তা জুড়ে আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরছিল। এই মানুষটা আসলে কে?
সে আমাকে কেন কিনলো? সে এত টাকা কেন দিল? সে চাইলে তো টাকা না দিয়েও আমাকে নিয়ে যেতে পারত। আমি নিজেই তার সঙ্গে চলে আসতাম। তাহলে সে এত বড় লেনদেন কেন করলো? কিছুক্ষণ পরে আমি সাহস করে তার দিকে তাকালাম। সে চুপচাপ গাড়ি চালাচ্ছিল। তার মুখে অদ্ভুত গম্ভীরতা ছিল। আমি আস্তে করে তাকে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি কে? আর আমার জন্য এত টাকা কেন দিলে? তুমি আমার ছেলেদের কাছ থেকে আমাকে কেন কিনে নিলে? আমি তো এখন আর কোনো কাজেরও নই। না আমি ঘরের কাজ করতে পারি, না কারো সাহায্য করতে পারি। তাহলে তুমি এত বড় লোকসানের ব্যবসা করলে কেন? আমার গলা কাঁপছিল, কারণ আমি সত্যিই কিছু বুঝতে পারছিলাম না। সে কয়েক সেকেন্ড চুপ থেকে রাস্তার দিকে তাকিয়ে রইল। তারপর হালকা হাসলো এবং বলল, মাজি, আমি জীবনে কখনো লোকসানের ব্যবসা করিনি, আজও করিনি। আমি যদি আপনার ছেলেদের 20 লাখ টাকা দিয়ে থাকি, তাহলে তাদের থেকে তার চেয়েও বেশি আদায় করব। আপনি শুধু দেখতে থাকুন। তার কথা শুনে আমি আরও ভয় পেয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। সেই সময় তার মুখের হাসিটা দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। তারপর সে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। একটু পরেই সব বুঝতে পারবেন। আমি চুপ হয়ে গেলাম, কিন্তু আমার মনের ভয় কমলো না। গাড়ি ক্রমাগত এগিয়ে চলল। শহরের ভিড় পিছনে পড়ে গেল। কিছুক্ষণ পরে গাড়ি একটা খুব বড় আর বিলাসবহুল বাড়ির সামনে এসে থামল। এত বড় বাড়ি আমি জীবনে প্রথমবার দেখলাম। উঁচু গেট, বিশাল বাগান, বাইরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল। দেখে মনে হচ্ছিল কোনো বড় লোকের বাড়ি। গাড়ি থামতেই একজন চাকর দৌড়ে এসে গেট খুলে দিল। লোকটা আমাকে ধীরে ধীরে ধরে গাড়ি থেকে নামালো। আমি তখনও ভয় পাচ্ছিলাম, কিন্তু তার আচরণে সম্মান ছিল। তাই আমি চুপচাপ তার সঙ্গে ভেতরে ঢুকে গেলাম। যেই আমরা বাড়ির ভেতরে ঢুকলাম, আমি একটা জিনিস অনুভব করলাম। বাইরে আমার ছেলেদের সামনে তার মুখে যে কোমলতা ছিল, সেটা হঠাৎ উধাও হয়ে গেছে। এখন তার মুখ খুব কঠোর লাগছিল। তার চোখে রাগ ছিল, যেন সে কোনো পুরনো যন্ত্রণা বুকের মধ্যে চেপে রেখেছে। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, বাবা, সত্যি করে বলো তুমি কে, আর আমাকে এখানে কেন এনেছো? সে আমার দিকে তাকালো, তারপর আস্তে করে বলল, সত্যি কি আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখলাম। তার মুখটা খুব মন দিয়ে দেখতে লাগলাম, কিন্তু আমি তাকে চিনতে পারছিলাম না। মনে হচ্ছিল কোথাও যেন দেখেছি, কিন্তু মনে পড়ছিল না। আমি আস্তে বললাম, না বাবা, আমি তোমাকে চিনতে পারছি না। বলো তুমি কে? সে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। তারপর তার চোখ একটু ভিজে উঠল। সে নিচু গলায় বলল, আমার নাম রাহুল। আমি বিজয়কান্তের ছেলে। তার কথা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। আমার পুরো শরীর কাঁপতে লাগলো। শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল, কারণ এই নাম শুনতেই আমার পুরনো ক্ষতগুলো আবার সামনে চলে এলো। আমার হাত কাঁপতে লাগলো। আমি পাশের চেয়ারে বসে পড়লাম। আমার চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল। আমি শুধু তার দিকেই তাকিয়েছিলাম, কারণ এখন ধীরে ধীরে তার মুখটা চিনতে পারছিলাম। তার চোখ দুটো একদম তার বাবার মতো ছিল। একই রাগ, একই কষ্ট, একই মুখ। আমার ঠোঁট কাঁপতে লাগলো। আমি ভয়ে ভয়ে বললাম, বিজয়কান্তের ছেলে? কিন্তু কিন্তু তুমি তো তখন খুব ছোট ছিলে। রাহুলের চোখে তখন জল ছিল, কিন্তু তার মুখে যন্ত্রণা ভরা হাসি। সে বলল, হ্যাঁ, আমি ছোট ছিলাম, কিন্তু এতটাও ছোট ছিলাম না যে সব ভুলে যাব। আজও আমার সব মনে আছে। কিভাবে একদিন আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছিলেন আর কখনো ফিরে আসেননি। আজও মনে আছে কিভাবে আমার মা রাতভর কাঁদতেন আর অজ্ঞান হয়ে যেতেন। বলতেন কেউ আমাদের সংসার ধ্বংস করে দিয়েছে। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ধড়ফড় বেড়ে যাচ্ছিল, কারণ এখন আমি বুঝতে পারছিলাম হয়তো অতীতের সেই সত্য, যেটাকে আমি বছরের পর বছর ভুলে থাকতে চেয়েছিলাম, আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর হয়তো সেই কারণেই সে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি তখনও সেখানে বসে কাঁপছিলাম। আমার মাথায় পুরনো কথা ঘুরছিল। ঠিক তখনই পিছন থেকে একজন মহিলার গলা শোনা গেল, রাহুল, কি হয়েছে? তুমি ওনাকে ভেতরে কেন নিয়ে এলে? তার গলা শুনে আমি ধীরে পিছনে ফিরে তাকালাম, আর তাকে দেখেই আমার বুক ধক করে উঠল। কারণ তিনি আর কেউ নন, বিজয়কান্তের স্ত্রী। প্রথমে আমি তাকে চিনতে পারিনি, কারণ এখন তার চুলে পাক ধরেছে, মুখে বয়সের ছাপ পড়েছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তাকে চিনে ফেললাম, আর হয়তো তিনিও আমাকে চিনে ফেলেছিলেন।
আমাকে দেখেই তিনি থমকে দাঁড়ালেন। তার মুখের রং বদলে গেল, তার চোখে রাগ আর যন্ত্রণা ভরে উঠল। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর কাঁপা গলায় বললেন, তুমি তুমি এখানে কিভাবে? তার গলা শুনে আমার ভয় আরও বেড়ে গেল। আমি চেয়ার থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার পা কাঁপছিল। রাহুল গিয়ে তার মায়ের পাশে দাঁড়ালো। তারপর তারা দুজনে আমার সামনে এসে দাঁড়ালো। সেই সময় তাদের মুখে এত কষ্ট আর রাগ ছিল যে আমি তাদের চোখের দিকে তাকাতেও পারছিলাম না। রাহুলের মা কাঁদতে কাঁদতে বললেন, বলো, আমার স্বামী কোথায়? আমার বিজয়কান্ত কোথায় গেল? এত বছর হয়ে গেল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ পেলাম না। আর সেই দিন শেষবার তাকে তোমার স্বামীর সঙ্গেই দেখা গিয়েছিল। তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল, কারণ সেই পুরনো গোপন সত্য, যেটাকে আমি বছরের পর বছর বুকের মধ্যে চেপে রেখেছিলাম, আজ আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি ভয়ে ভয়ে বললাম, দেখো বোন, আমি সত্যি কিছু জানি না। আমার স্বামী আমাকে কখনো কিছু বলেনি। কিন্তু রাহুল আগে আমার দিকে এগিয়ে এসে জোরে বলল, মিথ্যে বলবেন না, আমি সব জানি। আমার বাবাকে শেষবার আপনার স্বামীর সঙ্গে ফসল বিক্রি করতে শহরে যেতে দেখা গিয়েছিল। গ্রামের লোকেরা তাদের একসঙ্গে যেতে দেখেছিল, কিন্তু ফিরে এসেছিল শুধু আপনার স্বামী। আমার বাবা আর কোনোদিনও ফেরেননি। আর তারপর আপনার স্বামীও কখনো এ বিষয়ে কাউকে কিচ্ছু বলেননি। তার গলায় এত কষ্ট ছিল যে আমার বুক কেঁপে উঠল। সে আবার বলল, আমি খুব ভালো করেই জানি আপনি সব জানেন। আপনার স্বামী নিশ্চয়ই আপনাকে সত্যিটা বলেছিলেন। পথে আমার বাবার সঙ্গে কি হয়েছিল, তিনি কোথায় হারিয়ে গেলেন, তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, আমি শুধু সত্যিটা জানতে চাই। তার মাও কাঁদতে কাঁদতে বললেন, আমরা এত বছর অপেক্ষা করেছি, সব দরজায় গেছি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কিছুই পাইনি। তোমরা আমাদের সংসার ধ্বংস করে দিয়েছো। তাদের কথা শুনে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো, কারণ সত্যিটা হলো আমিও বছরের পর বছর সেই ভয়ের সঙ্গেই বেঁচেছিলাম। তবুও আমি কাঁপা গলায় বললাম, না বাবা, আমি সত্যিই বলছি, আমি কিছুই জানি না। উনি আমাকে কিচ্ছু বলেননি, আমি কিচ্ছু জানি না। রাহুলের মুখ রাগে লাল হয়ে গেল। সে জোরে বলল, আপনি যদি সত্যি না বলেন, তাহলে আমি আপনাকে এমন শাস্তি দেব যা আপনি ভাবতেও পারবেন না। এত বছর ধরে আমার মা প্রতি রাত কেঁদেছে। আমি ছোটবেলা থেকে বাবার জন্য অপেক্ষা করেছি, আর এখন যখন জানতে পেরেছি সেদিন আপনার স্বামী তার সঙ্গে ছিলেন, তখন সত্যি না জেনে আমি থামব না। আমি ভয়ে কাঁপছিলাম, তবুও আমি একই কথা বললাম, বাবা, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। ঠিক তখনই সে আমার হাত শক্ত করে ধরে ফেলল। তার ধরাটা এত শক্ত ছিল যে আমার ব্যথা লাগছিল। আমি ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। তার হাতটা ছিল এত শক্ত যে আমি নড়তে পারছিলাম না। সে আমাকে টেনে বাড়ির পিছনের দিকে নিয়ে যেতে লাগলো। তার মাও তাদের পিছনে পিছনে যাচ্ছিলেন। আমি বারবার বলছিলাম, বাবা, আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। কিন্তু তখন যেন সে শোনার অবস্থাতেই ছিল না। সে আমাকে একটা অন্ধকার ঘরের সামনে নিয়ে গিয়ে দরজা খুলে ভেতরে ঠেলে দিল। আমি হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমি ওঠার আগেই সে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, দরজা খোলো, আমাকে বের করো, আমি কিছু করিনি। কিন্তু বাইরে পুরো নীরবতা ছিল, কোনো উত্তর এলো না। ঘরটা খুব ছোট আর অন্ধকার ছিল, সেখানে ঠিকমতো বাতাসও আসছিল না। গরমে আমার দম বন্ধ হয়ে আসছিল, আমার গলা শুকিয়ে যাচ্ছিল। আমি বারবার দরজায় ধাক্কা মারছিলাম, কিন্তু কেউ এলো না। ধীরে ধীরে আমার শরীর ভেঙে পড়তে লাগলো, তৃষ্ণায় আমার গলা জ্বলছিল। আমি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লাম আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলাম যেন কেউ আমাকে এখান থেকে বের করে। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল, আমি বুঝতেই পারছিলাম না কত ঘন্টা পেরিয়ে গেছে। সেই অন্ধকার ঘরে আমার মনে হচ্ছিল আমি মরে যাব। গরম আর তৃষ্ণায় আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, চোখের সামনে অন্ধকার নামতে শুরু করেছিল। আমি বারবার আমার ছেলেদের কথা মনে করছিলাম আর ভাবছিলাম, হয়তো যদি তারা আমাকে বাড়ি থেকে বের না করতো, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। ধীরে ধীরে আমার শক্তি শেষ হয়ে গেল। অবশেষে আমি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। জানি না কতক্ষণ পরে হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। একটু আলো ঘরের মধ্যে ঢুকলো। আমার চোখ কষ্ট করে খুলল। আমি আধা বেহুঁশ অবস্থায় ছিলাম। তখন দেখলাম আমার সামনে সেই মা আর ছেলে দাঁড়িয়ে আছে। রাহুলের মায়ের মুখে এখন রাগের চেয়ে ভয় বেশি ছিল।
হয়তো তারা বুঝতে পারেনি আমার অবস্থা এত খারাপ হয়ে যাবে। রাহুল তাড়াতাড়ি আমার পাশে বসে পড়ল। সে আমাকে ধরে উঠিয়ে উদ্বিগ্ন গলায় বলল, মাজি চোখ খুলুন। তারপর সে তাড়াতাড়ি একটা জলের বোতল তুলে আমার ঠোঁটে ধরল। আমি কাঁপতে কাঁপতে জল খেলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন আমার প্রাণ ফিরে আসছে। রাহুলের মাও আমার পাশে বসে বললেন, বোন, আমাদের মাফ করে দাও। আমরা শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম, কিন্তু তোমার এই অবস্থা হবে সেটা ভাবিনি। আমি জল খেতে খেতে শুধু তাদের দিকে তাকিয়েছিলাম, কারণ সেই সময় আমার ভেতরে ভয়ও ছিল, কষ্টও ছিল, আর কোথাও একটা এই অনুভূতিও ছিল যে এত বছরের চাপা সত্য আর বেশিক্ষণ লুকিয়ে রাখা যাবে না। তারপর আমি ধীরে ধীরে নিজেকে সামলে নিলাম। রাহুল আর তার মা আমার সামনে বসেছিল। তাদের চোখে রাগও ছিল, কষ্টও ছিল, আর সত্য জানার অস্থিরতাও ছিল। আমার হাত তখনও কাঁপছিল। আমি অবিরাম কাঁদছিলাম, কারণ এত বছর ধরে বুকের মধ্যে চেপে রাখা কথা আজ প্রথমবার কাউকে বলতে যাচ্ছিলাম। আমি কাঁপা গলায় বলা শুরু করলাম, বাবা, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। সেই সময় আমাদের দুই পরিবারের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তোমার বাবা বিজয়কান্ত আর আমার স্বামী সঞ্জয় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। না, বন্ধু নয়, বন্ধুর চেয়েও বেশি ছিল। তারা একে অপরকে ভাই বলতো। পুরো গ্রামে তাদের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতো। লোকজন বলতো, সত্যিকারের বন্ধুত্ব দেখতে চাইলে বিজয়কান্ত আর সঞ্জয়কে দেখো। দুজন একসঙ্গে মাঠে কাজ করত, একসঙ্গে ফসল ফলাতো, একসঙ্গে শহরে গিয়ে বিক্রি করে আসতো। একজনের বাড়িতে সুখ এলে অন্যজন তার থেকেও বেশি খুশি হতো, আর একজনের বাড়িতে দুঃখ এলে অন্যজন সবার আগে পাশে দাঁড়াতো। আমি আর তোমার মাও খুব ভালোভাবে মিশতাম। আমরা সবাই এক পরিবারের মতো ছিলাম। সেই সময় জীবন খুব ভালো চলছিল, কিন্তু বলে না, মানুষের একটা ভুল সব কিছু শেষ করে দিতে পারে, আর সেই ভুলটাই সেদিন হয়েছিল। আমি চোখের জল মুছে আবার বলতে শুরু করলাম। সেদিন খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আকাশে কালো মেঘ ছিল, বজ্রপাত হচ্ছিল। পুরো গ্রাম প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল, কারণ সবাই নিজেদের বাড়িতে ছিল। সঞ্জয় মাঠ দেখতে গিয়েছিল, আর আমি বাড়িতে একা ছিলাম। ঠিক তখনই দরজায় জোরে জোরে ধাক্কা পড়ল। আমি দরজা খুলে দেখি সামনে বিজয়কান্ত দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি চমকে উঠলাম, কারণ তার অবস্থা ভালো লাগছিল না। তার চোখ লাল ছিল, সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। তার শরীর থেকে তীব্র মদের গন্ধ আসছিল। আমি বললাম, ভাই, এই সময় সঞ্জয় বাড়িতে নেই, আপনি পরে আসুন। কিন্তু সে ভিতরে ঢুকতে লাগলো আর বলল, বৌদি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি একটু বসি। আমি তাকে ভেতরে ঢুকতে দিলাম, কারণ তখনও পর্যন্ত আমি তাকে নিজের পরিবারের মানুষই মনে করতাম। সে ভেতরে এসে বসলো, কিন্তু কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম তার আচরণ অদ্ভুত হয়ে যাচ্ছে। সে আমাকে এক দৃষ্টিতে দেখছিল। তার চোখগুলো আগের মতো ছিল না। আমার ভয় লাগতে শুরু করলো। আমি বললাম, ভাই, আপনি বসুন, আমি জল আনছি। কিন্তু আমি ঘুরতেই সে আমার হাত ধরে ফেললো। আমি ভয় পেয়ে গেলাম। আমি হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, এ কী করছেন আপনি? আমাকে ছাড়ুন, আপনি হুঁশে নেই, আপনি এখান থেকে চলে যান। কিন্তু সে আমার কথা শোনার অবস্থায় ছিল না। হয়তো সে খুব বেশি মদ খেয়েছিল, বা কেউ তাকে ইচ্ছে করে এত খাইয়েছিল যে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সে বারবার আমার কাছে আসতে লাগলো। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি তাকে ধাক্কা দিলাম, কিন্তু সে আবার আমার দিকে এগিয়ে এলো। সে আমার কাপড় টানতে লাগলো। আমি জোরে জোরে কাঁদতে লাগলাম আর তাকে দূরে যেতে বলতে লাগলাম, কিন্তু সে কিছুই শুনছিল না। সেই সময় আমি বুঝতেই পারছিলাম না কি করব। ঠিক তখনই আমার চোখে পাশে পড়ে থাকা একটা ভারী লাঠি পড়ল। আমি ভয় আর আতঙ্কে সেই লাঠিটা তুলে তার মাথায় জোরে আঘাত করলাম। আঘাত লাগতেই সে মাটিতে পড়ে গেল আর অজ্ঞান হয়ে গেল। সেই সময় আমার পুরো শরীর কাঁপছিল। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল। আমার কাপড় ছিঁড়ে গিয়েছিল, চুল এলোমেলো হয়ে গিয়েছিল। আমি ঘরের এক কোণে বসে জোরে জোরে কাঁদতে লাগলাম। আমার মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পরে বিজয়কান্তের জ্ঞান ফিরল। সে ধীরে ধীরে চোখ খুলল, আর যখন সে বুঝতে পারল কি হয়েছে, তখন তার মুখের রং উড়ে গেল। সে লজ্জায় আমার দিকেও তাকাতেও পারছিল না। সে টলতে টলতে উঠে দাঁড়ালো, আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি তখনও সেই কোণায় বসেই কাঁদছিলাম। ঠিক তখনই কিছুক্ষণ পরে সঞ্জয় বাড়ি ফিরল। সে আমাকে সেই অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে দৌড়ে এসে আমার পাশে বসে জিজ্ঞেস করলো,
কি হয়েছে? তুমি এই অবস্থায় কেন? তুমি কাঁদছো কেন? আমি কাঁপতে কাঁপতে সব বললাম। কিভাবে তার অনুপস্থিতিতে বিজয়কান্ত বাড়িতে এসেছিল, কিভাবে সে আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করেছিল। আমি বললাম যে ভয়ে আমি তার মাথায় লাঠি মেরেছিলাম আর সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর জ্ঞান ফিরে সে চলে যায়। আমার কথা শুনে প্রথমে সঞ্জয় একদম চুপ হয়ে গেল। তারপর হঠাৎ রেগে গিয়ে বলল, না, এটা মিথ্যে। বিজয়কান্ত এমন করতে পারে না। সে আমার ভাই। তুমি তার ওপরে এত বড় অভিযোগ কিভাবে করতে পারলে? তোমার লজ্জা করা উচিত। তার কথা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি মিথ্যে বলবো কেন? আমার অবস্থা দেখুন, আমার কাপড় দেখুন। যদি বিশ্বাস না হয় তাহলে গিয়ে তার মাথার আঘাতটা দেখুন। আমি আত্মরক্ষার জন্যই তাকে মেরেছিলাম। আমি এতটুকু বলতেই সঞ্জয় একদম চুপ হয়ে গেল। তার মুখে রাগও ছিল, কষ্টও ছিল, আর ভেতরে ভেতরে সে ভেঙেও পড়ছিল। কারণ সে বুঝতে পারছিল না যাকে সে নিজের ভাই ভাবত সে এমন কাজ কিভাবে করতে পারে। আমার কথা শোনার পর ঘরের মধ্যে এমন নীরবতা নেমে এসেছিল যেন সময় থেমে গেছে। রাহুলের মা অবিরাম কাঁদছিলেন, তার হাত কাঁপছিল। তিনি বারবার নিজের মুখ চেপে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। রাহুল একদম পাথরের মতো বসেছিল, তার চোখ আমার দিকে ছিল, কিন্তু মনে হচ্ছিল সে যেন আমাকে দেখছেই না। তার মন যেন কোথাও হারিয়ে গিয়েছিল। হয়তো সে তার বাবার কথা ভাবছিল, সেই বাবার কথা যাকে সে ছোটবেলা থেকে খুঁজে এসেছে, যার অপেক্ষায় তার মা সারা জীবন কেঁদেছেন। আর আজ হঠাৎ সে জানতে পারল তার বাবার সঙ্গে কি হয়েছিল। আমিও কাঁদছিলাম, কারণ এত বছর ধরে বুকের মধ্যে চাপা থাকা গোপন সত্য আজ বেরিয়ে এসেছে। আমি কাঁপা গলায় আবার বলতে শুরু করলাম, বাবা, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। তিনি মনের দিক থেকে খারাপ ছিলেন না। সেদিন মদের নেশা তাকে খুব বড় ভুল করিয়ে দিয়েছিল, আর তিনি নিজের সেই ভুলের জন্য ভীষণ অনুতপ্ত ছিলেন। সেই ঘটনার পরে তিনি অনেকবার সঞ্জয়ের কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। তিনি হাত জোর করে বলতেন, ভাই, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি নিজেও বুঝতে পারিনি সেদিন আমার কি হয়েছিল। আমি লজ্জায় তোমার চোখের দিকে তাকাতে পারছি না, কিন্তু আমি মনের দিক থেকে খারাপ মানুষ নই। সঞ্জয় বাইরে থেকে চুপ থাকতো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। কারণ যাকে সে নিজের ভাই মনে করত সেই তার দুনিয়া নাড়িয়ে দিয়েছিল। সে আমাকে দেখলেই কেঁদে ফেলতো, কিন্তু কাউকে কিছু বলতো না। গ্রামের লোকরাও বুঝতে পারছিল না কেন হঠাৎ দুই বন্ধুর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যারা আগে সব সময় একসঙ্গে দেখা যেত তারা এখন একে অপরের চোখ এড়িয়ে চলতো। কিন্তু আসল সত্য কেউ জানতো না। সময় কেটে যাচ্ছিল, কিন্তু সঞ্জয়ের মনের রাগ কমছিল না। সে রাত জেগে থাকতো, হঠাৎ উঠে বাইরে গিয়ে বসে থাকতো, আর গভীর রাত পর্যন্ত আকাশের দিকে তাকিয়ে থাকতো। আমি অনেকবার বলেছি, যা হয়েছে ভুলে যাও, কিন্তু সে ভুলতে পারছিল না। তার সব সময় মনে হতো তার বিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, আর সেই চিন্তায় ধীরে ধীরে তার ভেতরে বিষ হয়ে জমতে থাকে। তারপর সেই অভিশপ্ত দিন এলো, যেদিন সব শেষ হয়ে গেল। সেদিন সকালেও তারা আগের মতোই একসঙ্গে শস্য নিয়ে শহরে যাচ্ছিল। গ্রামের মানুষ তাদের প্রতিদিনের মতো একসঙ্গে বেরোতে দেখেছিল। কেউ জানতো না এটাই হবে তাদের শেষ যাত্রা। ভোরবেলা তারা ট্রাকে শস্যের বস্তা তুলেছিল। আবহাওয়া খুব গরম ছিল, তবুও কাজ জরুরি ছিল, তাই তারা রওনা দিল। তোমার বাবা ট্রাক চালাচ্ছিলেন, আর সঞ্জয় তার পাশে বসেছিল। শুরুতে দুজনেই চুপ ছিল। রাস্তা ছিল অনেক দীর্ঘ, রোদ ধীরে ধীরে আরও তীব্র হচ্ছিল। পথে মাঝে মধ্যে তারা দু একটা কথা বলছিল, কিন্তু আগের মতো হাসি আর ছিল না। তোমার বাবা হয়তো বুঝতে পারছিলেন সঞ্জয় তার থেকে দূরে সরে গেছে, তবুও তিনি বারবার সম্পর্কটা ঠিক করার চেষ্টা করতেন। তিনি বলতেন, ভাই, সব ভুলে যা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু সঞ্জয় চুপই থাকতো। সেদিনও ট্রাক নির্জন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। রোদ এতটাই তীব্র ছিল যে রাস্তা থেকে গরম বাতাস উঠছিল। অনেকক্ষণ যাত্রার পর তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখন সঞ্জয় আস্তে করে বলল, ভাই, আমি খুব ক্লান্ত, কোথাও একটু থামি, জল খেয়ে তারপর এগোবো। তোমার বাবা বললেন, আর একটু পথ বাকি, শহরে পৌঁছে বিশ্রাম নেব। কিন্তু সঞ্জয় আবার বলল, না, মাথাটা খুব ভার লাগছে, একটু গাছের নিচে বসি। তখন তোমার বাবা তার কথা মেনে নিলেন। তিনি রাস্তার ধারে ট্রাক থামালেন। সেখানে একটা বড় পুরনো গাছ ছিল, যার ছায়ায় একটু ঠান্ডা ছিল। দুজন নিচে নেমে গেল। তোমার বাবা পাশে রাখা জলের বোতল তুলে একটু জল খেলেন, তারপর হেসে বললেন, দেখো ভাই, আমরা বুড়ো হয়ে গেছি,
আগের মতো শক্তি আর নেই। কিন্তু সঞ্জয় কোনো উত্তর দিল না। সে চুপচাপ গাছের নিচে বসে রইল। তোমার বাবা পাশেই মাটিতে শুয়ে পড়লেন। গরম আর ক্লান্তিতে তার চোখ বন্ধ হয়ে আসছিল। কিছুক্ষণ সেখানে শুধু বাতাসের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু সঞ্জয়ের ভেতরে তখন ঝড় চলছিল। সে বারবার সেই রাতটার কথা মনে করছিল, যেদিন সে আমাকে সেই অবস্থায় দেখেছিল। আমার চোখের জল তার মনে পড়ছিল, আমার ছেঁড়া কাপড় তার মনে পড়ছিল, আর তার ভেতরটা জ্বলে যাচ্ছিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে হয়তো বিজয়কান্তকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু ঠিক তখনই হঠাৎ তোমার বাবা ঘুমের মধ্যে পাশ ফিরলেন, আর তার মাথা গিয়ে গাছের গুঁড়িতে ঠেকে গেল। আগে থেকে থাকা আঘাতটা আবার খুলে গেল। সেখান থেকে একটু রক্ত বেরোতে লাগলো। সঞ্জয়ের চোখ সেই আঘাতের দিকে যেতেই সে স্তব্ধ হয়ে গেল, কারণ এটাই ছিল সেই আঘাত যার কথা আমি তাকে বলেছিলাম। সেই মুহূর্তে সে পুরোপুরি বিশ্বাস করে ফেলল যে আমি মিথ্যে বলিনি। তার ভেতরের শেষ বিশ্বাসটিকেও ভেঙে গেল। তার মনে হলো, যাকে সে ভাই মনে করত সে তার বিশ্বাসকে পিষে দিয়েছে। সেই মুহূর্তে তার রাগ তার বিবেকের ওপর জয় পেয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ লাল হয়ে গিয়েছিল, নাক মুখ দিয়ে ভারী শ্বাস দ্রুত চলছিল। সে নিজেকে থামাতে চাইছিল, কিন্তু তখন তার মাথা আর কাজ করছিল না। সে পাশ থেকে একটা ভারী পাথর তুলে নিল। তোমার বাবা তখন আধ ঘুমের মধ্যে ছিলেন। হয়তো তিনি বুঝতেই পারেননি পরের কয়েক সেকেন্ডে কী হতে চলেছে। সঞ্জয় কাঁপতে কাঁপতে তার কাছে গিয়ে রাগে বলল, তুই আমার বিশ্বাসকে মেরে ফেলেছিস বিজয়কান্ত। কিন্তু তোমার বাবা তখনও পুরো বুঝে উঠতে পারেননি সে কি বলছে। ঠিক তখনই রাগে অন্ধ হয়ে সঞ্জয় সেই ভারী পাথরটা সোজা তার মুখে মেরে বসে। আঘাতটা এত জোরে ছিল যে তোমার বাবা ছটফট করে মাটিতে পড়ে গেলেন। তার মুখ আর মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। তিনি ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু সুযোগই পেলেন না। কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীর নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল। সঞ্জয়ের হাত থেকে পাথরটা পড়ে গেল। সে বুঝতে পারল সে কি করে ফেলেছে। সে ভয়ে পিছিয়ে গেল। তার হাত কাঁপছিল। সে বারবার বিজয়কান্তকে ওঠানোর চেষ্টা করছিল, আর কাঁদতে কাঁদতে বলছিল, ভাই উঠে যা, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তোমার বাবা মারা গিয়েছিলেন। সেই নির্জন রাস্তায় শুধু বাতাস বইছিল, আর সঞ্জয়ের কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সে সেখানে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে বুঝতে পারছিল না এখন কি করবে। সে গ্রামে ফিরে সত্যি বলে যদি সে গ্রামে ফিরে সত্যি বলে তাহলে সবাই তাকে খুনি বলবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। ভয় আর আতঙ্কে সে আরেকটা বড় ভুল করে ফেলল। সে চারপাশে তাকালো, দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। তারপর সে নিজের হাতে মাটি খুঁড়তে শুরু করলো। সে অবিরাম কাঁদছিল আর বলতে বলতে মাটি খুঁড়ছিল, ভাই আমাকে ক্ষমা করে দে, আমি কি করে ফেললাম। অনেকক্ষণ পরে সে রাস্তার ধারে তোমার বাবার দেহ কবর দিল। তারপর মাটি সমান করে দিল যাতে কেউ সন্দেহ না করে। সেই সময় তার পুরো শরীর মাটি আর রক্তে ভরে গিয়েছিল। রাত না হওয়া পর্যন্ত সে সেখানেই বসেছিল, যেন সে বুঝতেই পারছিল না কিভাবে বাড়ি ফিরবে। তারপর গভীর রাতে সে একা ট্রাক নিয়ে গ্রামে ফিরে এলো। সে যখন বাড়ি পৌঁছালো তার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তার কাপড় মাটিতে ভরা ছিল, মুখ একবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ ফুলে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, বিজয়কান্ত কোথায়? কিন্তু সে কিচ্ছু বলল না, চুপচাপ বসে রইল। সারা রাত কাঁপতে থাকলো। পরের দিন গ্রামে বিজয়কান্তকে খোঁজার খবর ছড়িয়ে পড়ল। সবাই এদিক ওদিক খুঁজতে লাগলো। তোমার মা প্রতিটা দরজায় গিয়েছিলেন, প্রতিটা রাস্তায় খুঁজেছিলেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি। আর সঞ্জয় সেই দিন থেকে আর আগের মতো থাকেনি। সে সারাক্ষণ ভয়ের মধ্যে বাঁচতে লাগলো। রাতে চিৎকার করে উঠে বসতো। ঘুমের মধ্যে অনেকবার বিজয়কান্তের নাম নিয়ে কাঁদত। তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ সে নিজের পাপের বোঝার নিচে চাপা পড়ে গিয়েছিল। আর বাবা, সত্যিটা হলো তোমার বাবাকে কোনো শত্রু মারেনি। রাগে অন্ধ হয়ে তার নিজের বন্ধুই তাকে মেরে ফেলেছিল। তখন সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ লাল হয়ে গিয়েছিল, শ্বাস দ্রুত চলছিল। সে নিজেকে থামাতে চাইছিল, কিন্তু তার মাথা আর কাজ করছিল না। সে পাশে পড়ে থাকা একটা ভারী পাথর তুলে নিল। তোমার বাবা তখন আদৌ ঘুমের মধ্যেই ছিলেন। হয়তো তিনি বুঝতেই পারেননি যে পরের কয়েক সেকেন্ডে কি হতে চলেছে। সঞ্জয় কাঁপতে কাঁপতে তার কাছে গেল এবং রাগে বলল, তুই আমার বিশ্বাসকে মেরে ফেলেছিস বিজয়কান্ত।
কিন্তু তোমার বাবা পুরোপুরি বুঝে ওঠার আগেই কি বলা হচ্ছে। সঞ্জয় রাগে অন্ধ হয়ে সেই ভারী পাথরটা সরাসরি তার মুখে মেরে বসে। আঘাত এত জোরে ছিল যে তোমার বাবা যন্ত্রণায় ছটফট করে মাটিতে লুটিয়ে পড়লেন। তার মুখ আর মাথা থেকে রক্ত বেরোতে লাগলো। তিনি ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সুযোগও আর পাননি। কয়েক মুহূর্তের মধ্যেই তার শরীর পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে যেন পুরো পৃথিবী থেমে গিয়েছিল। সঞ্জয়ের হাত থেকে পাথরটা পড়ে গেল। সে বুঝতে পারল সে কি ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। সে ভয়ে পিছিয়ে গেল। তার হাত কাঁপছিল। সে বারবার বিজয়কান্তকে তুলে ধরার চেষ্টা করতে লাগলো এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভাই উঠে দাঁড়া, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। তোমার বাবা মারা গিয়েছিলেন। সেই নির্জন রাস্তায় শুধু বাতাস বইছিল আর সঞ্জয়ের কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। সে সেখানেই বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কিছুতেই বুঝে উঠতে পারছিল না এখন সে কি করবে। যদি সে গ্রামে গিয়ে সত্যি কথা বলতো তাহলে সবাই তাকে খুনি বলতো। তার পরিবার ধ্বংস হয়ে যেত। ভয় আর আতঙ্কে সে আরও একটা বড় ভুল করে ফেলল। সে চারদিকে তাকালো। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। তার হাত দিয়েই মাটি খুঁড়তে শুরু করলো। সে একটানা কাঁদছিল আর বলতে থাকলো, ভাই আমাকে মাফ করে দে, আমার দ্বারা এটা কি হয়ে গেল। অনেকক্ষণ পরেই সে সেখানেই রাস্তার ধারে তোমার বাবার দেহ মাটি চাপা দিল। তারপর মাটি সমান করে দিল যাতে কারো কোনো সন্দেহ না হয়। সেই সময় তার পুরো শরীর মাটি আর রক্তে ভরে গিয়েছিল। রাত হয়ে যাওয়া পর্যন্ত সে সেখানেই বসেছিল, যেন তার বুঝতেই পারছিল না কিভাবে বাড়ি ফিরবে। তারপর গভীর রাতে সে একা ট্রাক নিয়ে গ্রামে ফিরে এলো। যখন সে বাড়ি পৌঁছলো তার অবস্থা দেখে আমি ভয় পেয়ে গেলাম। তার জামা কাপড় মাটিতে ভরা ছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ ফুলে উঠেছিল। আমি জিজ্ঞেস করলাম, বিজয়কান্ত কোথায়? কিন্তু সে কিছুই বলল না, চুপচাপ বসে রইল। সারা রাত কাঁপতে থাকলো। পরের দিন গ্রামে বিজয়কান্তকে খোঁজার খবর ছড়িয়ে পড়ল। সবাই এদিক ওদিক খুঁজতে লাগলো। তোমার মা প্রত্যেকটা দরজায় গিয়েছিলেন, প্রত্যেকটা রাস্তায় খুঁজেছিলেন, কিন্তু তিনি কিছুই পাননি। আর সঞ্জয় সেই দিন থেকে আর আগের মতো থাকেনি। সে সবসময় ভয়ের মধ্যে বাঁচতে লাগলো। রাতে চিৎকার করে ঘুম ভেঙে যেত। অনেকবার ঘুমের মধ্যেই বিজয়কান্তের নাম নিয়ে কাঁদত। ধীরে ধীরে তার শরীর দুর্বল হয়ে পড়ল, কারণ সে নিজের পাপের বোঝার নিচে চাপা পড়ে গিয়েছিল। আর বাছা, সত্যিটা এটাই, তোমার বাবাকে কোনো শত্রু হত্যা করেনি, বরং রাগে ভেঙে পড়া তার নিজের বন্ধুই তাকে মেরে ফেলেছিল। তারপর আরেকটা রাত নেমে এলো। সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভারী রাতগুলোর একটি। বাড়ির ভেতরে এমন নীরবতা ছিল যেন এই বাড়ি থেকে সব সুখ চিরতরে চলে গেছে। বাইরে হালকা বাতাস বইছিল, মাঝে মাঝে কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল, কিন্তু আমাদের বাড়ির ভেতরে শুধু একজন মানুষের ভাঙা শ্বাস আর চাপা কান্নার শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আর সেই মানুষটা ছিল আমার স্বামী সঞ্জয়। সে ঘরের এক কোণে মাটিতে বসেছিল। তার দুটো হাত কাঁপছিল, মুখ পুরো ভেঙে পড়েছিল, চোখ লাল হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যেই সে যেন অনেক বছরের বুড়ো হয়ে গেছে। সেই দিন থেকে সে ঠিকমতো খাওয়া দাওয়াও করেনি, কারোর সঙ্গে কথাও বলেনি, শুধু চুপচাপ বসে থাকতো আর হঠাৎ হঠাৎ কাঁদতে শুরু করতো। আমিও ভেতর থেকে ভেঙে পড়েছিলাম, তবুও নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কারণ আমি যদি ভেঙে পড়তাম তাহলে হয়তো সে নিজেকেই শেষ করে দিত। আমি বারবার তার পাশে গিয়ে বসতাম, তার কাঁধ ধরে বলতাম, নিজেকে সামলাও, যা হওয়ার ছিল হয়ে গেছে। কিন্তু সে আমার দিকে তাকাতও না, ফাঁকা চোখে সামনে তাকিয়ে থাকতো, যেন তার আত্মাটাই মরে গেছে। অনেকক্ষণ সে একদম চুপ করে বসে রইল। তারপর হঠাৎ মাথা তুলে আতঙ্কিত চোখে আমার দিকে তাকালো। তার চোখে স্পষ্ট ভয় ছিল। সে তাড়াতাড়ি বলে উঠল, ওই ব্যাগটা ট্রাকে রাখা ছিল। এক মুহূর্তের জন্য আমি বুঝতেই পারিনি সে কোন ব্যাগের কথা বলছে। তারপর আমার মনে পড়ল, বিজয়কান্ত যখন শেষবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন তার হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ ছিল। সঞ্জয় তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, তার পা কাঁপছিল। আমিও তার পেছন পেছন বাইরে গেলাম। রাত তখন খুব গভীর হয়ে গিয়েছিল। আকাশে মেঘ ছিল আর চারিদিকে অন্ধকার ছড়িয়েছিল। বাড়ির পেছনে ট্রাকটা দাঁড়িয়েছিল, সেই ট্রাক যাতে করে তারা দুজনে শহরে গিয়েছিল আর যেখান থেকে শুধু সঞ্জয় একা ফিরে এসেছিল। সঞ্জয় ধীরে ধীরে ট্রাকের কাছে গেল, যেন তার ভয় হচ্ছিল ট্রাকের ভেতর এখনও তার অপরাধ অপেক্ষা করছে। সে কাঁপা হাতে ট্রাকের দরজা খুলল এবং ভেতরে খুঁজতে লাগলো।
তারপর সিটের নিচ থেকে সে সেই পুরনো চামড়ার ব্যাগটা বের করলো। ব্যাগটা মাটি আর ধুলোয় ভরা ছিল। ওটা দেখেই আমার বুকে ধড়ফড়ানি বেড়ে গেল, কারণ জানতাম না এর ভেতরে কি আছে। আমরা দুজনে তাড়াতাড়ি ঘরের ভেতরে এলাম। সঞ্জয় দরজা বন্ধ করলো এবং ব্যাগটা সামনে রেখে কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন সেটাকে খোলার সাহসও তার হচ্ছিল না। তারপর সে কাঁপা হাতে ব্যাগের চেন খুলল। ব্যাগের ভেতরে কিছু টাকা ছিল, কিছু জমির কাগজ ছিল, আর সবার ওপরে একটা চিঠি রাখা ছিল। সঞ্জয় চিঠিটা হাতে তুলতেই তার হাত আরও বেশি কাঁপতে লাগলো। সে অনেকক্ষণ চিঠিটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে সেটা খুলল। চিঠি পড়া শুরু করার সময় তার গলা কাঁপছিল। চিঠিতে লেখা ছিল, সঞ্জয় ভাই, আমাকে মাফ করে দিও। আমার দ্বারা খুব বড় ভুল হয়ে গেছে। আমি নিজের কাজের জন্য খুব লজ্জিত। নিজের ওপরই ঘৃণা হচ্ছে। আমি জানি আমি তোর বিশ্বাস ভেঙে দিয়েছি, আর হয়তো তুই আমাকে কোনোদিন ক্ষমা করবি না। তবুও হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। আজ আমরা দুজনে শেষবারের মতো একসঙ্গে সফরে বেরিয়েছি, আর তাই আমি এই চিঠিটা রেখে যাচ্ছি। এগুলো আমার জমি আর ক্ষেতের সব কাগজপত্র, আর এগুলো কিছু টাকা যা আমি সারা জীবন পরিশ্রম করে উপার্জন করেছি। আমি সব কিছু তোকে দিয়ে যাচ্ছি। আমি আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি এত দূরে চলে যাব যে তুই আর কোনো দিন আমার মুখও দেখতে পাবি না। আমি তোর জীবন থেকে চিরকালের জন্য চলে যাচ্ছি। শুধু যদি পারিস আমাকে মাফ করে দিস ভাই। আমি আমার ভুলের বোঝা নিয়ে আর বাঁচতে পারছি না, কিন্তু আমি অসহায়। আমি যা করে ফেলেছি তা আর বদলাতে পারবো না। আজকের এই সফর হয়তো আমাদের শেষ সফর। চিঠি পড়তে পড়তে সঞ্জয়ের গলা ভেঙে গেল। তার চোখ থেকে একটানা জল পড়তে লাগলো। তার হাত থেকে চিঠিটা নিচে পড়ে গেল, আর সে সেখানেই মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। সে দু হাত মাথায় দিয়ে বারবার বলতে লাগলো, আমি কি করে ফেললাম? আমি নিজের ভাইকেই মেরে ফেললাম। সে তো নিজেই সব ছেড়ে চলে যেতে চেয়েছিল। সে আমাকে ছেড়ে অনেক দূরে চলে যেত, কিন্তু আমি রাগের মাথায় সব শেষ করে দিলাম। তার কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছিল, কারণ প্রথমবার আমিও বুঝতে পারলাম যে বিজয়কান্ত সত্যিই নিজের ভুলের জন্য অনুতপ্ত ছিলেন। তিনি প্রতিশোধ নিতে আসেননি, বরং সব কিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। তিনি তার বন্ধুকে হারাতে চাননি, কিন্তু সেই এক মুহূর্তের রাগ সব কিছু শেষ করে দিয়েছিল। সঞ্জয় কাঁদতে কাঁদতে বলল, যদি আমি সেই সময় পাথরটা না তুলতাম, তাহলে আজ সে বেঁচে থাকতো, তার ছেলে তার বাবার সঙ্গে থাকতো, তার স্ত্রী একা হয়ে যেত না। আমি একটা পুরো পরিবার ধ্বংস করে দিয়েছি। সে বারবার নিজের মুখে চড় মারতে লাগলো আর নিজেকেই দোষ দিতে লাগলো। আমি তাকে ধরে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু সে যেন নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল। কখনো দেওয়ালে মাথা ঠুকছিল, কখনো মাটিতে বসে বিজয়কান্তের নাম নিয়ে বলছিল, ভাই আমাকে মাফ করে দে, আমার দ্বারা খুব বড় পাপ হয়ে গেছে। সেই রাতে আমরা এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারিনি। সঞ্জয় বারবার সেই চিঠিটা পড়ছিল, আর প্রতিবার আগের থেকেও বেশি ভেঙে পড়ছিল। কখনো সে কাগজগুলো বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদত, কখনো বলতো, যদি সেদিন আমরা শহরে না যেতাম, যদি আমি রাগ না করতাম, যদি সব আগের মতো হয়ে যেত। কিন্তু তখন আর কিছু বদলানো সম্ভব ছিল না। সকাল হতে শুরু করলো। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছিল, কিন্তু আমাদের বাড়ির ভেতরে তখনও অন্ধকার নেমেছিল। সেই রাতের পর আমার স্বামী আর কোনোদিন আগের মতো হননি। তার মুখের হাসি চিরকালের জন্য হারিয়ে গিয়েছিল। আগে তিনি খুব হাসি খুশি মানুষ ছিলেন। পুরো গ্রামে তাঁর আর বিজয়কান্তের বন্ধুত্বের উদাহরণ দেওয়া হতো, কিন্তু এখন তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা একা বসে থাকতেন। রাতে হঠাৎ উঠে কাঁদতে শুরু করতেন। সবসময় তার মনে ভয় কাজ করত, একদিন না একদিন সত্যিটা সবার সামনে চলে আসবে। তিনি সব সময় আতঙ্কে থাকতেন। দরজায় কেউ জোরে ধাক্কা দিলেই চমকে উঠতেন। কেউ যদি বিজয়কান্তের নাম নিত, তাহলেই তার মুখ ফ্যাকাশে হয়ে যেত। ধীরে ধীরে তিনি ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিলেন, আর এটা দেখে আমিও প্রতিদিন ভেঙে পড়ছিলাম। কিন্তু সবচেয়ে বেশি ভয় হতো সেই ছোট্ট বাচ্চাটার জন্য, যে তখন খুব ছোট ছিল, আর যার এতটুকুও জানা ছিল না যে তার বাবার সঙ্গে কি হয়েছে। সে হয়তো প্রতিদিন তার বাবার অপেক্ষা করত, আর তার মা প্রতিদিন চোখের জল ফেলত। এইসব ভাবলেই আমার আত্মা কেঁপে উঠত। কিন্তু তখন আর অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ রাগ অনেকগুলো জীবন ধ্বংস করে দিয়েছিল। আর সেই চিঠিটা আমাদের বাড়িতে পড়েছিল, যেটা প্রতিটি মুহূর্তে আমাদের নিজেদের অপরাধের কথা মনে করিয়ে দিত। আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছিলাম, আমি তার পাশে বসেছিলাম,
এবং তার হাত ধরে ধীরে ধীরে কথা বলছিলাম, কারণ তিনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তার চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। বারবার তার মনে হচ্ছিল যে তার নিজের ভাইয়েরা শুধু কিছু জমি আর টাকার জন্য তাকে মারার চেষ্টা করেছিল, আর এই লোভেই পুরো পরিবারটাকে ভেঙে দিয়েছে। আমি তাকে বারবার বলছিলাম, এবার নিজেকে সামলান, পুরনো কথা ভেবে ভেবে নিজেকে কষ্ট দেবেন না। এখন আর আফসোস করে কোনো লাভ নেই, যা হওয়ার ছিল হয়ে গেছে। আমাদের পরিবার আছে, আমাদের সন্তান আছে, ওরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তিনি চুপচাপ আমার কথা শুনছিলেন, তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হয়তো তুমি ঠিকই বলছো, এখন আর এসব জিনিসের প্রতি আমার কোনো মোহ নেই, না এই জমির জন্য, না এই টাকার জন্য। কারণ যদি এই সব জিনিসের জন্য নিজের ভাইরা একে অপরের প্রাণের শত্রু হয়ে যায়, তাহলে এমন সম্পদের কোনো মূল্য নেই। তার কথা শুনে আমার বুক ভরে গিয়েছিল, কারণ প্রথমবার আমি তাকে এতটা ভেঙে পড়তে দেখেছিলাম। তিনি অনেকক্ষণ চুপ করে বসে রইলেন, তারপর হঠাৎ সিদ্ধান্ত নিলেন যে তিনি আর কোনোদিন ওই জমি আর টাকার ব্যবহার করবেন না। তিনি আমাকে বললেন, আমি চাই না এই সব জিনিস আমাদের বাড়ির সুখ নষ্ট করুক। যখন আমাদের দুই ছেলে বড় হয়ে যাবে, তখন তুমি সব কিছু তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেবে। কিন্তু এখন আমি এসব ছুঁতেও চাই না। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম যে দুঃখ আর রাগের মধ্যে এত বড় সিদ্ধান্ত না নিতে, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। পরের দিনই তিনি আমাকে ব্যাংকে নিয়ে গেলেন। তিনি সব কাগজপত্র আর টাকা একটা লকারে রেখে দিলেন। সেই লকারটা ছিল আমার নামে। তিনি বললেন, এগুলো এখন তোমার কাছে নিরাপদে থাকবে, আর যেদিন তোমার মনে হবে সঠিক সময় এসেছে, সেদিন তুমি এগুলো বাচ্চাদের দিয়ে দেবে। আমি চুপচাপ তার কথা শুনছিলাম, কারণ আমি জানতাম তিনি ভেতর থেকে কতটা কষ্টে ছিলেন। তারপর ধীরে ধীরে জীবন আবার এগোতে লাগলো। আমরা কোনোদিন ওই টাকায় হাত দিইনি। সেই কাগজপত্র আর টাকা ঠিক সেভাবেই ব্যাংকের লকারে পড়ে রইল। বছর কেটে যেতে লাগলো, আমাদের ছেলেরা বড় হতে লাগলো। আমরা তাদের অনেক ভালোবাসা দিয়ে মানুষ করেছিলাম। আমি আর আমার স্বামী মিলে তাদের সব সুখ পূরণ করার চেষ্টা করেছি, কিন্তু সময় কখন বদলে যায় কেউ বুঝতে পারে না। আমার স্বামী মারা গেলেন, আর তার চলে যাওয়ার পর আমার জীবন আবার বদলে গেল। আমি পুরোপুরি একা হয়ে পড়েছিলাম। তবুও আমি হার মানিনি। আমি নিজে কাজ করেছি, ছোটোখাটো কাজ করেছি, লোকের বাড়িতে সেলাই করেছি, কখনো রান্না করে দিয়েছি, কখনো বাচ্চাদের পড়িয়েছি। যেভাবেই হোক নিজের সন্তানদের মানুষ করেছি। আমি কোনোদিন তাদের বুঝতে দিইনি যে তাদের বাবা আর এই পৃথিবীতে নেই। আমি নিজে না খেয়ে থেকেছি, কিন্তু নিজের সন্তানদের না খাইয়ে ঘুমোতে দিইনি। আমি আমার পুরো জীবন তাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম। কিন্তু হয়তো ভাগ্যের ইচ্ছে অন্য কিছু ছিল। যখন আমার সন্তানরা বড় হলো, তখন সেই সন্তানরাই ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যেতে লাগলো। যে সন্তানদের আমি কোলে পিঠে মানুষ করেছি, তারাই এখন আমাকে বোঝা ভাবতে লাগলো। প্রথমে তাদের কথা বলার ভঙ্গি বদলে গেল, তারপর ধীরে ধীরে আচরণও বদলে গেল। আমি যাই করতাম তাদের খারাপ লাগতো। আমি কিছু বললেও সমস্যা, চুপ থাকলেও সমস্যা। সবচেয়ে বেশি কষ্ট হতো তখন যখন তারা আমাকে একবেলার খাবার দিতেও ভাবতো। তাদের স্ত্রীরা তো আমাকে একদমই পছন্দ করতো না। তাদের মনে হতো আমি বাড়িতে অকারণে পড়ে আছি আর শুধু খরচ বাড়াচ্ছি। অনেকবার তো আমার সামনেই বলে ফেলতো, জানি না বুড়ো মানুষগুলো আর কতদিন অন্যের ওপর বোঝা হয়ে বেঁচে থাকবে। তাদের কথা শুনে আমার বুক ভেঙে যেত, তবুও আমি চুপ করে থাকতাম, কারণ আমি আমার সন্তানদের সংসারে ঝগড়া চাইতাম না। আমি প্রায়ই রাতে একা বসে আমার স্বামীকে মনে করতাম আর ভাবতাম, তিনি যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না। তারপর নিজেকেই সামলে নিতাম। আমি কোনোদিন আমার সন্তানদের ওই টাকা বা জমির কথা বলিনি, কারণ আমি জানতাম যদি তারা এসব জানতে পারে তাহলে হয়তো তাদের লোভ আরও বেড়ে যাবে। আর আমি চাইনি যে সেই একই গল্প আবার পুনরাবৃত্তি হোক, যেটা একসময় আমার স্বামীর পরিবারে হয়েছিল। তাই আমি সব কিছু নিজের বুকের ভেতর লুকিয়ে রেখেছিলাম। সেই সব কাগজপত্র আর টাকা আজও ব্যাংকের লকারে ঠিক আগের মতোই নিরাপদে রাখা আছে। আমি কোনোদিন সেখান থেকে 1 টাকাও খরচ করিনি। যদিও অনেক সময় এমন পরিস্থিতি এসেছে যখন আমার কাছে ওষুধ কেনার টাকাও ছিল না, তবুও আমি সেই টাকায় হাত দিইনি, কারণ ওগুলো ছিল আমার স্বামীর শেষ স্মৃতি আর তার শেষ ইচ্ছাও। আমি সবসময় ভাবতাম যেদিন বিজয়কান্তের ছেলে বা তার পরিবারের কেউ আমার সামনে আসবে, আমি সব কিছু তার হাতে তুলে দেব।
কারণ আসল অধিকার তো তাদেরই। আমি চাইনি আমার সন্তানরা শুধু টাকার লোভে বদলে যাক বা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করুক। তাই আমি এই গোপন কথা সব সময় নিজের বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলাম, আর আজ পর্যন্ত কাউকে কিছু বলিনি। যখন আমি রাহুল আর তার মাকে আমার স্বামীর সব সত্যি কথা বললাম, তখন ঘরের মধ্যে একেবারে নীরবতা নেমে এসেছিল। রাহুলের মায়ের চোখ থেকে এক টানা জল পড়ছিল। তিনি মুখে হাত দিয়ে কাঁদছিলেন, আর রাহুলও একদম চুপচাপ বসেছিল। তার মুখের বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল। হয়তো সে বিশ্বাসই করতে পারছিল না যে তার বাবা জীবনে এত কিছু সহ্য করেছিলেন আর এত বছর ধরে সব কিছু নিজের ভেতরে লুকিয়ে রেখেছিলেন। আমি তাদের দুজনকে দেখেছিলাম, আর আমারও খুব কষ্ট হচ্ছিল, কারণ এত বছর পরে সেই সব কথা আবার সামনে এসেছিল, যেগুলো আমি সবসময় বুকের ভেতর চাপা দিয়ে রেখেছিলাম। রাহুল ধীরে ধীরে এসে আমার পাশে বসলো। সে খুব ভালোবাসা দিয়ে আমার হাত ধরে বলল, মাজি, যদি আপনি এত কিছু আগে থেকেই জানতেন তাহলে আমাকে কখনো বলেননি কেন? আমি যখন অনেকবার আমার বাবার কথা জিজ্ঞেস করেছি তখনও আপনি কিছু বলেননি। তার গলা কেঁপে যাচ্ছিল আর চোখ লাল হয়ে উঠেছিল। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, বাবা, আমি তাই বলিনি কারণ আমি চাইনি তুমি তোমার বাবা সম্পর্কে এসব শুনে লজ্জা পাও। তিনি যেমনই হোক, শেষ পর্যন্ত তিনি তোমার বাবা ছিলেন। আমি চাইনি তোমার মনে তার প্রতি ঘৃণা জন্ম নিক। আমি সবসময় ভেবেছি যখন সঠিক সময় আসবে তখন তোমাকে সব সত্যি বলে দেব। আমার কথা শুনে রাহুলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মাথা নিচু করে বলল, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমার বাবা এমন কাজও করতে পারেন। তিনি আপনার সঙ্গে এত অন্যায় করেছিলেন আর আমিও আপনাকে ভুল বুঝেছিলাম। আমিও অনেকবার আপনার সম্পর্কে খারাপ ভেবেছি। আমাকে মাফ করে দিন। তার গলায় অনুশোচনা স্পষ্ট ছিল। সে সত্যিই ভেতর থেকে ভেঙে পড়েছিল। আমি সঙ্গে সঙ্গে তার হাতের ওপর নিজের হাত রেখে বললাম, বাবা, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। তুমি যা দেখেছো সেটাকেই সত্যি ভেবেছো, আর তোমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো তাই ভাবতো। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। এখন এসব কথা মনে করে কষ্ট পেও না। যা চলে গেছে তা আর ফিরে আসবে না। আমার কথা শুনে সে আমার দিকে তাকালো। তার চোখে আপনজনের অনুভূতি স্পষ্ট ছিল। তারপর আমি তাকে বললাম, যদি এখনও আমার কথায় তোমার বিশ্বাস না হয় তাহলে ব্যাংকে গিয়ে লকার নম্বর 305 খুলে দেখো। ওখানে তোমার বাবার রেখে যাওয়া সব কাগজপত্র আর সেই চিঠিটা আজও ঠিক আগের মতোই রাখা আছে, যেটা তিনি নিজের হাতে লিখেছিলেন। যখন তুমি সেগুলো দেখবে তখন তুমি নিজেই বুঝে যাবে যে আমি সত্যি বলছি, আর তোমার বাবার যে অমানত সেটাও তোমার হাতে পৌঁছে যাবে। আমি এত বছর ধরে শুধু সঠিক মানুষের অপেক্ষা করছিলাম। রাহুল আমার কথা খুব মন দিয়ে শুনছিল। তারপর আমি আবার বললাম, আমি তোমাকে আর তোমার মাকে খুঁজতেও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তোমাদের কোথাও খুঁজে পাইনি। পরে জানতে পেরেছিলাম তোমার মা তোমাকে নিয়ে শহরে চলে গিয়েছিলেন। তখন রাহুলের মা ধীরে ধীরে চোখের জল মুছে বললেন, হ্যাঁ, যখন গ্রামে আমার আর কিছুই অবশিষ্ট ছিল না তখন আমি আমার ছেলেকে নিয়ে শহরে চলে গিয়েছিলাম। আমার থাকার মতো ঘরও ছিল না, কিন্তু আমি হার মানিনি। আমি ছোটোখাটো কাজ করেছি, লোকের বাড়িতে রান্না করেছি, কাপড় সেলাই করেছি। যেভাবেই হোক আমি আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি। আমি চেয়েছিলাম আমার ছেলে বড় মানুষ হোক আর কোনোদিন কারো সামনে হাত না পাতে। এই কথা বলার সময় তার চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি স্নেহভরে রাহুলের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি। আমি কোনোদিন তাকে তার বাবার অভাব বুঝতে দিইনি। রাহুল তার মায়ের কথা শুনে কেঁদে ফেলল। সে উঠে নিজের মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমার জন্য এত কিছু করেছো আর আমাকে কখনো বুঝতেও দাওনি যে তুমি কত কষ্ট সহ্য করেছো। আমি সত্যিই ভাগ্যবান যে তুমি আমার মা। মা ছেলে দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিল, আর আমি তাদের দিকে তাকিয়ে ভাবছিলাম, জীবন যত কঠিনই হোক না কেন, যদি মানুষের ভেতরে সাহস থাকে তাহলে সে সব কষ্ট সহ্য করেও এগিয়ে যেতে পারে। তারপর রাহুল আমার দিকে তাকিয়ে বলল, মাজি, এখন থেকে আপনি আর একা নন। এখন আমরা আপনার পরিবার। আমার বাবার যা কিছু ছিল তা আপনারও সমান অধিকার। আর এখন থেকে আমি আপনাকে কোনো কিছুর অভাব হতে দেব না। তার কথা শুনে আমার মনটা খুব শান্ত হয়ে গেল, কারণ এত বছর পর প্রথমবার আমার মনে হলো হয়তো আমার স্বামীর শেষ ইচ্ছা এবার সত্যিই পূরণ হতে চলেছে, আর তার অমানত সঠিক মানুষের হাতেই পৌঁছাবে। রাহুলের মা আমার দিকে তাকিয়েছিলেন।
তার চোখে জল ছিল আর মুখে হালকা অভিমানও ছিল। তিনি ধীরে ধীরে বললেন, বোন, তুমি অন্তত আমাকে সত্যিটা বলতে পারতে। এত বছর ধরে তুমি এত বড় একটা সত্যি একা বুকের মধ্যে চেপে রেখেছিলে। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ সত্যিই আমি অনেক কিছু লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আমি সেটা কোনো লোভের জন্য করিনি, বরং ভয় আর অসহায়তার জন্য। আমি তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম বোন, আমাকে মাফ করে দাও। আমার মনে হয়েছিল যদি এই সত্যি বাইরে বেরিয়ে আসে তাহলে আবার সেই লোভ, সেই ঘৃণা সব কিছু ধ্বংস করে দেবে। তাই আমি কাউকে কিছু বলিনি। আমার গলা কেঁপে উঠেছিল, কারণ এত বছরের জমে থাকা কষ্ট আজ বেরিয়ে আসছিল। রাহুলের মা আমার কাছে এসে বসলেন আর আমার হাত দুটো ধরে বললেন, তুমি অনেক কিছু একা সহ্য করেছো বোন, এখন আর তোমার ভয় পাওয়ার দরকার নেই। এখন আমরা তোমার পাশে আছি। তার কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এত বছর পরে প্রথমবার আমার মনে হলো কেউ সত্যিই আমাকে নিজের মানুষ বলে মনে করছে। তারপর আমি রাহুলের দিকে তাকিয়ে বললাম, বাবা, এবার তুমি ব্যাংকে গিয়ে সব কিছু নিয়ে এসো। লকার নম্বর 305-এ তোমার বাবার সব আমানত রাখা আছে। যখন তুমি সেগুলো দেখবে তখন তুমি আমার প্রতিটি কথার সত্যতা নিজেই বুঝতে পারবে। রাহুল কোনো কথা না বলে উঠে দাঁড়ালো। তার মুখের অস্থিরতা স্পষ্ট ছিল, হয়তো তার মনে হাজারটা প্রশ্ন ঘুরছিল। সে সঙ্গে সঙ্গে ব্যাংকে চলে গেল, আর আমি সেখানেই বসে ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনাই করছিলাম যেন এবার সব কিছু ঠিক হয়ে যায়। অনেকক্ষণ পরে রাহুল ফিরে এলো। তার হাতে একটা ব্যাগ ছিল আর তার মুখের রং বদলে গিয়েছিল। তার চোখ লাল হয়েছিল, যেন সে পুরো রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। সে ধীরে ধীরে এসে আমার সামনে বসলো, তারপর ব্যাগটা খুলল। ওই ব্যাগের ভেতর সেই পুরনো কাগজপত্র ছিল, সেই চিঠিটাও ছিল, আর কিছু টাকা ছিল। সে কাঁপা হাতে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। যত সে পড়ছিল তত তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কারণ এখন সে আমার প্রতিটি কথায় বিশ্বাস করতে শুরু করেছে। চিঠির মধ্যে তার বাবা সব কিছু লিখে গিয়েছিলেন, কিভাবে তিনি নিজের ভাইদের ভয়ে সেই জমি আর টাকা লুকিয়ে রেখেছিলেন, আর কিভাবে তিনি চেয়েছিলেন সঠিক সময়ে সব কিছু রাহুলের হাতে পৌঁছে যাক। চিঠি পড়া শেষ করে রাহুল সেটা নিজের বুকে জড়িয়ে ধরল। তারপর সে এসে আমার পায়ের কাছে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, মাজি, আমাকে মাফ করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি কখনো ভাবিনি আপনি এত বছর ধরে আমাদের জন্য এত কিছু সামলে রেখেছেন, আর আপনার নিজের ছেলেরাই আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে। তার কথা শুনে আমার বুক ভরে গেল। আমি তাড়াতাড়ি তাকে উঠিয়ে বললাম, বাবা, এখন এসব কথা ভুলে যাও। যা হওয়ার ছিল হয়ে গেছে। কিন্তু রাহুলের রাগ তখনও কমেনি। সে বলল, মাজি, আপনার ছেলেরা আপনার সঙ্গে খুব অন্যায় করেছে। ওরা আপনাকে একা ফেলে দিয়েছে, আপনাকে বোঝা মনে করেছে, আপনার সঙ্গে এমন ব্যবহার করেছে যেন আপনি এই বাড়ির কেউ নন। আমি ওদের এর শাস্তি অবশ্যই দেব। আমি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে বললাম, না বাবা, এমন কিছু করো না। ওরা যেমনই হোক শেষ পর্যন্ত আমার সন্তান, আমার নিজের রক্ত। আমি মা হয়ে নিজের সন্তানদের জেলে দেখতে পারবো না। আমার গলা কেঁপে উঠছিল, কারণ মায়ের মন তো শেষ পর্যন্ত মায়ের মনই, সন্তান যতই ভুল করুক না কেন। রাহুল কষ্ট ভরা চোখে আমার দিকে তাকিয়ে বলল, আপনি এখনও ওদের কথাই ভাবছেন? আর ওরা আপনার সম্পর্কে কি কি ভাবছিল জানেন? ওরা আপনাকে জঙ্গলে ফেলে আসার কথা বলছিল। এরা মানুষ বলার যোগ্যও নয়, ওদের শাস্তি পাওয়া উচিত। আমি কিছু বলার আগেই রাহুল পুলিশে ফোন করে দিল। কিছুক্ষণ পর পুলিশ চলে এলো। রাহুল আমাকে সঙ্গে নিয়ে আমার সন্তানদের বাড়িতে গেল। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন আমার দুই ছেলে আর তাদের স্ত্রীরা আমাদের দেখে অবাক হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না হঠাৎ কি হচ্ছে। রাহুল রাগে তাদের সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, এখন বুঝতে পেরেছো মায়ের মূল্য কি? যে মা তোমাদের জন্ম দিয়েছে, মানুষ করেছে, তোমরা তাকেই বোঝা মনে করলে? আমার ছেলেরা ভয় পেয়ে গেল। তারা বলল, আপনি এসব কি বলছেন? রাহুল রাগে বলল, তোমরা তোমাদের মায়ের সঙ্গে যা করেছো আজ তার হিসাব নেওয়া হবে। ইন্সপেক্টর সাহেব, এদের গ্রেপ্তার করুন। যারা নিজের মায়ের সঙ্গে এমন করতে পারে তারা কারো সঙ্গে যে কোনো কিছু করতে পারে। পুলিশ যখন তাদের ধরতে শুরু করলো তখন তাদের স্ত্রীরা কাঁদতে শুরু করলো, কিন্তু রাহুলের রাগ কমছিল না। আমি সব কিছু দেখে ভেতর থেকে ভেঙে পড়ছিলাম, কারণ তারা যতই ভুল করুক শেষ পর্যন্ত তারা তো আমার সন্তানই। আমি বারবার রাহুলকে বলছিলাম, বাবা, ওদের ছেড়ে দাও, কিন্তু সে আমার কথা শুনল না। অল্প সময়ের মধ্যেই পুলিশ তাদের নিয়ে চলে গেল। বাড়ির ভেতর একটা অদ্ভুত নীরবতা নেমে এলো।
আমার মনে কষ্টও ছিল, আবার একটু শান্তিও ছিল। হয়তো এবার তারা নিজেদের ভুল বুঝতে পারবে। ফিরে আসার সময় রাহুল ধীরে ধীরে বলল, মাজি, আজ থেকে আপনি আমার মা, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। এখন থেকে আপনাকে কোনো কিছুর চিন্তা করতে হবে না। তার কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কারণ জীবনে প্রথমবার কেউ আমাকে এইভাবে আপন করে নিয়েছিল, কোনো স্বার্থ ছাড়া, কোনো লোভ ছাড়া। সেই মুহূর্তে আমার মনে হলো এত দুঃখ কষ্টের পর অবশেষে ঈশ্বর যেন আমাকে আবার একটা পরিবার ফিরিয়ে দিলেন। রাহুল আমাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। আর সত্যি বলতে আমি কখনো ভাবিনি যে কোনো পর মানুষ আমাকে এতটা আপন করে নেবে, যতটা আপন করে নিয়েছিল রাহুল আর তার মা। যে বাড়িতে আমি গিয়েছিলাম সেখানে আমাকে কখনো এটা অনুভব করতে দেওয়া হয়নি যে আমি বাইরের কেউ। প্রতিদিন সকালে রাহুল আমার ঘরের বাইরে এসে জিজ্ঞেস করতো, মাজি, আপনি ওষুধ খেয়েছেন তো? আপনার কিছু দরকার আছে? আর তার মাও সবসময় আমার খেয়াল রাখতেন। কখনো নিজের হাতে আমার জন্য রান্না করতেন, কখনো আমার মাথায় তেল মাখিয়ে দিতেন, আবার কখনো আমার পাশে বসে গল্প করতেন। আমি অনেকবার চুপচাপ বসে ভাবতাম, যেখানে আমার নিজের ছেলেরা আমাকে বোঝা মনে করতে শুরু করেছিল, যেখানে এই মানুষগুলো আমাকে নিজের মায়ের মতো সম্মান আর ভালোবাসা দিচ্ছে, আমার মন বারবার ভরে উঠত। বাইরে থেকে আমি শান্ত থাকতাম, কিন্তু ভেতরে ভেতরে আমার নিজের ছেলেদের জন্য খুব মন কাঁদত। আমি ভাবতাম, জেলে তারা কেমন আছে, তারা কি নিজেদের ভুল বুঝতে পেরেছে নাকি না। অনেক রাতেই তাদের ছোটবেলার কথা মনে পড়তো, কিভাবে তারা ছোটবেলায় আমার কোলে ঘুমাতো, কিভাবে আমার পেছন পেছন ঘুরতো আর মা মা বলে ডাকতো। সেই সব কথা মনে পড়লেই আমার চোখ ভিজে যেত। একদিন আমি উঠোনে বসেছিলাম, রাহুল এসে আমার পাশে বসলো। সে দেখলো আমি যেন কোথাও হারিয়ে গেছি, তাই ধীরে ধীরে জিজ্ঞেস করলো, মাজি, কি হয়েছে? আপনাকে খুব চিন্তিত লাগছে। প্রথমে আমি কিছু বলিনি, কিন্তু তারপর আমার মন ভেঙে গেল। আমি তাকে বললাম, বাবা, অনেক দিন হয়ে গেছে, তুমি গিয়ে আমার ছেলেদের ছাড়িয়ে নিয়ে এসো। আমার কথা শুনে রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি মাজি, আপনার মনটা কত বড়। আপনি এখনও সেই ছেলেদের কথাই ভাবছেন যারা আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ বাবা, যেমনই হোক, ওরা তো আমারই রক্ত। মা কি কখনো নিজের সন্তানদের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে? আমি শুধু এইটুকু শান্তি চাই যে তারা ভালো থাকুক। আমার কথা শুনে রাহুল খুব আবেগপ্রবণ হয়ে পড়ল। সে আমার হাত ধরে বলল, মাজি, পৃথিবীতে মায়ের মতো হৃদয় আর কারো হয় না। ঠিক আছে, যদি এটাই আপনার সুখ হয়, তাহলে আমি এখনই গিয়ে ওদের নিয়ে আসছি। তার কথা শুনে আমার মনটা একটু শান্ত হলো। সেই দিনই রাহুল থানায় গেল আর সব কাগজপত্রের কাজ শেষ করে আমার দুই ছেলেকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এলো। যখন তারা দুজন বাড়ির ভেতরে ঢুকলো, তখন তাদের মুখ পুরো নিচু হয়েছিল। তাদের চোখে লজ্জা আর অনুশোচনা স্পষ্ট দেখা যাচ্ছিল। আমাকে দেখা মাত্রই দুজন দৌড়ে এসে আমার পায়ে পড়ে গেল আর জোরে জোরে কাঁদতে লাগলো। তারা বারবার বলতে লাগলো, মা, আমাদের মাফ করে দাও, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। তোমার সঙ্গে আমাদের এমন আচরণ করা উচিত ছিল না। আমরা তোমার মূল্য বুঝিনি। আমরা ভেবেছিলাম আমরা ঠিক ছিলাম, কিন্তু আমরা খুব ভুল ছিলাম। তাদের গলা শুনে আমার মুখ কেঁপে উঠল, কারণ জীবনে প্রথমবার আমি আমার ছেলেদের এইভাবে ভেঙে পড়তে দেখলাম। তারা কাঁদতে কাঁদতে বলছিল, মা, আমরা আমাদের স্ত্রীদের কথায় ভুল পথে চলে গিয়েছিলাম। আমরা বুঝতেই পারিনি যে আমরা কি করছি। আমরা তোমাকে খুব কষ্ট দিয়েছি। আমাদের মাফ করে দাও মা, এখন আর কখনো এমন হবে না। আমি চুপচাপ তাদের কথা শুনছিলাম, আমার চোখ দিয়েও জল পড়ছিল। ঠিক তখনই তাদের স্ত্রীরাও সামনে এলো। তাদের মুখেও লজ্জা স্পষ্ট ছিল। তারা আমার সামনে হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল, মাজি, আমাদের ক্ষমা করে দিন, আমরা খুব বড় ভুল করেছি। আমরা আপনাকে কখনো বুঝতেই পারিনি। আমরা ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম আর আপনার মনকে কষ্ট দিয়ে গেছি, কিন্তু এখন আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। তাদের কথা শুনে আমার মনের ভেতরের সব রাগ যেন গলে গেল। আমি ভাবলাম, আজ যদি আমি এদের ক্ষমা না করি, তাহলে হয়তো এই পরিবার আর কখনো এক হবে না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আর আমার দুই ছেলেকে তুলে বুকে জড়িয়ে ধরলাম। তারা ছোট ছোট বাচ্চাদের মতো আমার বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আমি নিজেও নিজেকে আটকাতে পারলাম না আর খুব কাঁদলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল এত বছরের সব কষ্ট যেন চোখের জলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তারপর আমি তাদের স্ত্রীদেরও কাছে ডাকলাম আর বললাম, যা হয়ে গেছে তা ভুলে যাও। যদি সত্যিই নিজেদের ভুল বুঝে থাকো,
তাহলে আর কখনো কোনো মায়ের মন কষ্ট দেবে না। আমার কথা শুনে তারাও কেঁদে ফেলল। রাহুল আর তার মা সব কিছু দেখছিলেন। তাদের মুখেও শান্তির ছাপ ছিল, কারণ শেষ পর্যন্ত একটা ভেঙে যাওয়া পরিবার আবার জুড়ে যাচ্ছিল। তারপর আমার ছেলেরা আমাকে বলল, মা, এখন আপনি আমাদের সঙ্গে বাড়ি চলুন। আমরা আপনাকে আর কখনো একা ছেড়ে দেব না। এখন থেকে আপনাকে কোনো কষ্টও হতে দেব না। প্রথমে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, কারণ আমার ভয় হচ্ছিল আবার যদি সব আগের মতো হয়ে যায়। কিন্তু রাহুল আমার কাছে এসে বলল, মাজি, যদি আপনার মন বলে তাহলে অবশ্যই আপনার যাওয়া উচিত। হয়তো এবার সত্যিই সবাই বদলে গেছে। আমি রাহুলের দিকে তাকালাম। তার চোখে সত্যতা ছিল। তারপর আমি ধীরে ধীরে হ্যাঁ বলে দিলাম, আর আমার ছেলেদের সঙ্গে আবার তাদের বাড়িতে ফিরে গেলাম। কিন্তু এবার সব কিছু আগের মতো ছিল না। এখন আমার ছেলেরা আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত। সকালে ঘুম থেকে উঠেই তারা আমার কাছে এসে জিজ্ঞেস করত, মা, তোমার কিছু লাগবে? তারা আমার ওষুধের খেয়াল রাখতো, আমার সঙ্গে বসে খাওয়া দাওয়া করতো। আর সবচেয়ে বড় কথা, এখন আর তারা আমাকে বোঝা মনে করতো না। তাদের স্ত্রীরাও এখন আমাকে সম্মান করতো। আমার জন্য নিজের হাতে চা বানিয়ে আনতো, আমার পাশে বসে গল্প করতো, আর আমার ছোট বড় সব প্রয়োজনের খেয়াল রাখতো। অনেক সময় আমি চুপচাপ বসে ভাবতাম, হয়তো মানুষ ভুল করেই ফেলে, কিন্তু যদি সে সত্যিই নিজের ভুল বুঝতে পারে তাহলে সম্পর্ক আবারও জোড়া লাগতে পারে। আজ আর এত কষ্ট সহ্য করার পর অবশেষে আমার পরিবার আবার এক হয়ে গেছে। এখন সত্যিই আমার জীবন শান্তিতে কাটছে। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।